তাহলে কি শুরু করে দেবে মানে মানে জাতীয় স্তোত্র দিয়ে? শুরু কর, শুরু কর। সবাই একটু মানে ইয়েটা খুলবে, মানে মাইকটা খুলবে, ঠিক আছে? মানে একসাথে জাতীয় স্তোত্র হওয়ার কথা আছে। না না, ভিসি অন করতে হবে না, ঠিক আছে? মানে শুধু মাইকটা খুললেই হবে। দাঁড়া, এই তোমার দেখো, দেখ। আচ্ছা, ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ মহোদয়, তুমিও ভিসি অন করো। হরিওম ইন্দ্রজিৎ মহোদয়। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, এই যে দেখো, মানে আমাদের এই যে ভারতের সাথে কিন্তু আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে, আমাদের সংস্কৃত ভাষা জড়িয়ে আছে। যদি তাই না থাকতো, তাহলে আজকে আমাদের এই বন্দে মাতরম এটা কিন্তু সংস্কৃত ভাষায় হতো না। আমাদের জাতীয় স্তোত্র যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করে গেছে, সেই বন্দে মাতরম স্তোত্র কিন্তু সংস্কৃত ভাষায় রচিত হতো না। কারণ সংস্কৃত ভাষার একটা আমাদের কিন্তু জীবনী শক্তি বা গুরুত্ব রয়েছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, শুরু করো তাহলে জাতীয় স্তোত্র। সবাই মানে সবাই তোমরা মাইকটা অন করো, দিয়ে একসাথে জাতীয় স্তোত্রটা শুরু করো। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জতি। কি হলো, মাইকটা অন করো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আচ্ছা, তোমরা একটু করো, মানে সমবেত কণ্ঠে করার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন করো, ইংরেজিতেই করো, ঠিক আছে? যদি তোমার যদি অসুবিধা আছে, ইংরেজিতে করো। बोलो बोलो। বন্দে বন্দে মাতরম, সুজলাং সুফলাং
व्रज शीतलं तस्य श्यामलं मातरं वन्दे मातरं वन्दे मातरम् শুভ্রজোৎস্না পুলকিতযামিনী শুভ্রকুসুমিতদ্রুমদলশোভিনী সুহাসিনীং সুমধুর ভাষিণীং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আজকে আজকে ৭৮তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে আমরা সম্মিলিত হয়েছি। আজ আমাদের এই মহান ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস, মানে আমরা ৭৭তম স্বাধীনতা দিবস পেরিয়ে এসেছি। আজকে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনটাকে উদযাপন করব এবং বিভিন্ন মনোজ্ঞ বক্তৃতা পরিবেশনের মাধ্যমে আমরা এই দিনটাকে উদযাপন করব। প্রথমেই আমরা জাতীয় স্তোত্রের পরেই আমরা, যেটা ১২টা ৫ থেকে হওয়ার কথা ছিল, কিছু কারণে আমাদের আজ লেট হয়ে গেছে, তো উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা অনুষ্ঠানে প্রবেশ করব। আচ্ছা, তাহলে উদ্বোধনী সঙ্গীত কি শুরু করে দেবো? বলো। হ্যাঁ করো। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, শোনা যাচ্ছে কিনা বলবে? হ্যালো, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের যে অনুষ্ঠান রয়েছে ও আমার দেশের মাটি, সেখান থেকেই আমাদের যে গান ও আমার দেশের মাটি, সেটা আমি আজকে মানে উদ্বোধনী সঙ্গীতে পরিবেশন করব। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাটি বিশ্বময়, তোমাটি বিশ্বমানের আঁচল পাতায়, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি ছিলেছো মোদের স্মরণে, তুমি নিয়েছো মোর প্রাণে মনে, ছিলেছো মোদের স্মরণে, তুমি নিয়েছো মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কমল মুক্তি মোরে মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার, দুঃখে সুখে তুমি অন্যকে তুলে দিলে, তুমি শীতল হয়ে দুলালে, অন্যকে তুলে দিলে, তুমি শীতল জলে জোড়ালে, তুমি যে সকল গোড়া মাতার মাতা, দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তুমি খেয়েছিল, অনেক নিয়েছিল, ও মা অনেক তোমার খেয়েছিল, অনেক নিয়েছিল, ও মা অনেক তুমি জানো যে কিবার তোমার দিয়েছিল, আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো
ঘরের মাঝে তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তি দাতা ও আমার দেশের মাটি তোমার কোলে ঠেকাই মাথা তোমাকে বিশ্বময় তোমাকে বিশ্বময় নাচো পাতা ও আমার দেশের মাটি তোমার কোলে ঠেকাই মাথা। নমস্কার। খুব সুন্দর লাগলো। এরপর আমরা এরপর আমরা বিভিন্ন অনুষ্ঠানের বিভিন্ন যে দিক রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। আচ্ছা, এরপর আমাদের রয়েছে চিত্র প্রদর্শন। কে কে তোমরা চিত্র করেছো তোমরা একটু সবাই মানে পিকচারটা একটু অন করে খাতার দিকে রেখে মানে তোমরা দেখাও, ঠিক আছে? পিকচার যারা যারা করেছো মানে ছবি যারা যারা এঁকেছো তারা তোমরা খাতার দিকে মানে মানে ভিডিওটা রেখে দেখো। কি হ্যাঁ, তোমরা যারা যারা কি ছবি বললে? এঁকেছো মানে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যারা যারা ছবি এঁকেছো তারা তোমরা খাতার দিকে তোমরা ভিডিওটা রেখে দেখাও। তারপর কি করবে না সেই ছবিগুলো লাভো পেন্ডিং গ্রুপ অথবা আমাদের যে মেইন গ্রুপ রয়েছে মানে যেটা প্রোগ্রামের গ্রুপ সেখানে তোমরা পাঠিয়ে দিও, ঠিক আছে? ছবি কেউ কি ছবি এঁকেছো এখানে মানে যারা যারা আছো? আমি পরে পাঠিয়ে দেবো। আচ্ছা, ছবি কি কেউ এঁকেছো মানে তাহলে এখানে দেখাও একবার মানে তোমার ভিডিও খাতাটার দিকে ভিডিও করে দেখাও এখানে। খাতাটা নাই এখন আমার কাছে। আচ্ছা, আর কেউ করেছো মানে আর কেউ এখানে আর কেউ করেছো কি? না হলে আমরা পরবর্তী ইভেন্টে চলে যাবো, কারণ আমাদের আরো ইভেন্ট রয়েছে, একগুচ্ছ আমাদের ইভেন্ট রয়েছে, তো সেখানে আমাদের চলে যেতে হবে। বলো দেবাঞ্জলি বা অগ্নি, তোমরা যদি কিছু করে থাকো। আচ্ছা, তাহলে এবার আমরা এডমিন স্পিচে চলে যাই। এডমিন স্পিচ। আচ্ছা, যদি কেউ করে থাকো মানে ইন্দ্রজিৎ বলছো বলেছো, তুমি তুমি আমাদের গ্রুপে পাঠিয়ে দিও, প্রোগ্রাম গ্রুপে আছো তো মানে ও আমার দেশের মাঠে ওখানে পাঠিয়ে দিও। এবার আমরা এডমিন স্পিচে চলে যাবো। আমি প্রথমেই আমাদের গ্রুপের এডমিন, আমাদের গ্রুপের কর্মী বা আমাদের গ্রুপের মানে বলতে পারি আমাদের গ্রুপের মানে প্রথমেই আর কি আমাদের গ্রুপে আর কি আমাদের গ্রুপের হয়ে অনেক কিছুই করে উদ্যোগ নেয় এবং গ্রুপ পরিচালনা করে। আমি শুভজিৎ বসুকে কিছু বলার জন্য অনুরোধ করব। আজকে ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে গোটা দেশ জুড়ে। তো আমাদের যারা এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে তাদেরকে প্রণাম জানাই, শ্রদ্ধাঞ্জলি জানাই। এই বলে বক্তব্য শেষ করছি।
আমাদের দেশ আজ ৭৮তম স্বাধীনতা দিবস। বহুত অনেক রক্ত সংঘর্ষের মাধ্যমে আমরা এই স্বাধীনতা দিবস ২০০ বছরের পরাধীনতাকে কাটিয়ে করেছি, স্বাধীনতা অর্জন করেছি। বহুত অনেক বিপ্লবীদের আত্মত্যাগের মাধ্যমে বিনায়ক বাহাদুর সাভারকর, নেতাজি, স্বামী বিবেকানন্দ প্রমুখদের সশ্রদ্ধ প্রণাম। আজ আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম ইকোনমির দিকে এগোচ্ছি। দেশভক্তি শুধু সেনাদের ঠেকার না, আমাদের প্রত্যেকের হওয়া উচিত এবং প্রত্যেকে একজন সচেতন নাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করা উচিত। ছাত্র যুব সমাজ প্রত্যেককে এগিয়ে আসতে হবে। দেশের হিতের কথা মাথায় রেখে যে যেই লাইনে থাকো, ভালো করে কাজ করো, দেশের উন্নতি হবে। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, সবাইকে বলার সুযোগ দেওয়া হবে, তবে এখন যেহেতু রয়েছে এডমিন স্পিচ, ঠিক আছে, আমি একটু মানে এডমিনদের দিকেই আলোকপাত করা হচ্ছে, ঠিক আছে। আমাদের এখন এবার রয়েছে আমাদের বিশেষ বক্তব্য, সেখানে আমাদের এরপর বক্তব্য পাঠ রয়েছে যারা স্বাধীনতা দিবসে আমাদের যে সমস্ত চারণ কবি থেকে শুরু করে এবং আমাদের বিভিন্ন যে নারী বিপ্লবী রয়েছেন যারা নিজের জীবন উৎসর্গ করেছেন ভারতের স্বাধীনতা এবং আজকের দিনের জন্য, মানে আজকের যে দিনটায় আমরা বাস করছি সেই দিনটার জন্য তারা কীভাবে তারা মানে কাজ করেছে, তো সেই সমস্ত দিক নিয়ে তাদের শ্রদ্ধা জানানো আমাদের এরপর রয়েছে স্পিচ। প্রীতিলতা ওয়াদ্দেদার এই সমস্ত। অবশ্যই। তো এছাড়াও বিভিন্ন চারণ কবি রয়েছেন, যেমন হচ্ছে মুকুন্দ দাস, তাদের কথা মুকুন্দ দাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা গান গিয়ে তাদের গান বা বিভিন্ন মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন স্বাধীনতার মন্ত্র। তো এরপর আমাদের চলে যাব আমাদের পরবর্তী যে ইভেন্ট রয়েছে, আজকে ৭৮তম স্বাধীনতা দিবস হিসাবে আমাদের বিশেষ স্পেশাল বক্তব্য। এখানে বলো কে কে তোমরা মানে কি কার অবদান সম্বন্ধে বলবে, বলতে পারো। আমি বলতে চাই বীর সাভারকর সম্পর্কে। বীর সাভারকর একজন অবশ্যই। প্রকৃত দেশপ্রেমী ছিলেন, কিন্তু তাকে ম্যানিপুলেট করে অনেকে দেশভক্ত না বলতে চায়, কিন্তু দেশপ্রেমী ছিলেন বলেই ব্রিটিশরা তাকে কালাপনির মতো কড়া সাজা দিয়েছিল। সেই জেলে তাকে সাপের কাটা টুকরোর সঙ্গে সবজি মেশানো খাবার খেতে হতো, পোকাওয়ালা ভাত খেতে হতো, ডাল খেতে হতো। এই রকম অবস্থায় কঠোর হাড় ভাঙা কাজ করাতো ব্রিটিশরা আন্দামানের জেলে, যার ফলে কখনো কখনো তার হাত দিয়ে রক্ত বেরোতো। সেই রক্তাক্ত অবস্থাতেও তিনি ১,০০০-এর মতো কবিতা জেলের দেওয়ালে লিখেছিলেন। সেই কবিতাগুলি পরে তিনি জেল থেকে বাইরে বেরিয়ে এসে মনে করে পুস্তক আকারে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন, যাতে সেই বিপ্লবের আগুন চারিদিকে চলে যায়। এছাড়াও তিনি নেতাজিকে পরামর্শ দিতেন সেনাবাহিনী গঠনের জন্য। পাশাপাশি বিপ্লবী ভগৎ সিং বীর সাভারকরকে পছন্দ করতেন এবং তিনি জাতিভেদ মানতেন না, জাতি প্রথা, কাস্ট সিস্টেম মানতেন না এবং দেশকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছিলেন। ঠিক আছে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আচ্ছা, একটা মনোজ্ঞ বক্তৃতা বা অনেক জ্ঞানমূলক একটা বক্তৃতা আমরা পেলাম, ঠিক আছে, তোমার কথা থেকে অনেক কিছু জানতে পারা গেল, নতুন কিছু। এরপর আমরা আবার মানে আমার কিছু কারোই কথা নিয়ে শুনবো বা আবার কোনো বিপ্লবী বা
স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে জানবো। এবার আমি শুভদীপ বসুকে কিছু বলার জন্য অনুরোধ করবো, মানে আজকের দিন সম্বন্ধে মানে বলার জন্য কিছু অনুরোধ করবো। সব সব অনেকেই দেশের জন্য প্রাণ উৎসর্গ করে দিয়েছিলেন। সবার নাম তো বলা সম্ভব না। নেতাজি সুভাষ বোস থেকে আরম্ভ করে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সবাই আমাদের দেশের হয়ে একাত্ম আন্দোলন করেছিল বলেই আমরা এখন স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। এই বলে বক্তব্য শেষ করছি। আচ্ছা, আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। যাই হোক, এরপর এরপর আর কেউ কিছু বলবে, মানে বিভিন্ন মনীষী বা আজকের দিন সম্বন্ধে কিছু বলার থাকলে বলো। এছাড়াও অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্র অঙ্কন করেছিলেন। হ্যাঁ, অবশ্যই। বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান ভারতীয় বিপ্লবীদের কে উজ্জীবিত করেছিল। হ্যাঁ, অবশ্যই, একদম তাই। এছাড়াও মানে আজকে আমাদের বিপ্লবী অরবিন্দ ঘোষের জন্মদিন, আজকে 15ই হুম, আগস্ট। তাকেও আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধা এবং তার প্রতি আমাদের প্রণাম। একদম। এরপর এরপর তাহলে আচ্ছা, দেবাঞ্জলি, তুমি কিছু বলবে মানে আজকের দিন সম্বন্ধে? আজ সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন, তাকেও প্রণাম জানাই। হ্যাঁ, অবশ্যই, মানে ওনারও জন্মদিন আছে, ওনাকেও প্রণাম জানানো উচিত, মানে ওনাকে প্রণাম জানাই আজকের দিন। আচ্ছা, এই যে আমাদের এই যে স্বাধীনতা দিবস, তো প্রথমেই আমাদের একটা প্রশ্ন আসে যে হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্স? আমরা কি সত্যি মানে স্বাধীনতা জিনিসটা কি? ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটা বড় প্রশ্ন হলো। ঠিক আছে, এই স্বাধীনতা জিনিসটা কি? এবং বর্তমানে সত্যি মানে এই স্বাধীনতা দিবস মানে অনেক ক্ষেত্রে স্বাধীনতা, কিছু ক্ষেত্রে স্বাধীনতা নেই। কিন্তু যাই হোক, মানে আজকের দিনটাকে তো অস্বীকার করা যায় না। আজকের দিনটা যে তাদের যে একটা বীরত্ব বা তাদের একটা যে সংগ্রাম, সেটাকেও আমাদের আজকের দিনে অস্বীকার করা যায় না। উম, এবার মানে আমি বলছি, মানে আমি কিছু বলার চেষ্টা করছি আজকের দিন সম্বন্ধে। আমরা যদি একটু খেয়াল করি বা একটু যদি আমরা 1947 খ্রিস্টাব্দের দিকে আমরা ফিরে যাই, তখন আমরা কি দেখতে পাই যে 1947 খ্রিস্টাব্দের মানে 15ই আগস্টের আগের দিন মানে 14ই আগস্ট কিন্তু, মানে 14ই আগস্টের দিন থেকেই কি হয়, মানে যে একদিকে যেমন স্বাধীনতা দিবস চলছে, অন্যদিকে কিন্তু একটা দেশভাগ একটা দেখছি প্রেক্ষাপট হচ্ছে। মানে এই যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক হিংসা থেকে শুরু করে দেশভাগ, একটা রাজনৈতিক একটা পরিকাঠামো আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিকভাবে একটা মানে এটি হচ্ছে না যে দেশভাগ ছাড়া কোনোভাবে শান্তি সম্ভব নয়। ঠিক আছে, যদিও গান এরকম একটা অনেক বিভিন্ন রকম আসলে ব্যাপার, তো সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে আমরা দেখবো যে ভারত পাকিস্তান ভাগ করে দেওয়া হবে এবং মানে এই ঘটনাটা ঘটে। এবং এই যে বঙ্গভঙ্গ, এইটা এটারই বিরোধিতা করেছিলেন বীর সাভারকর। তিনি চেয়েছিলেন অখণ্ড ভারতের প্রতিষ্ঠা। গান্ধী
যে গান্ধীজিও করেছিলেন যে ভারত ভাগ হলে আমার বুকের উপর দিয়ে হোক, যদিও হ্যাঁ, পরবর্তীকালে এটা তিনি মেনে, প্রধানমন্ত্রী এইসবের পদের জন্য লোভে ওগুলো। হ্যাঁ যাই হোক, মানে এবার মানে এই যে সিরিয়ালটি তো ভাগ করে দিচ্ছে, এবং এই যে সত্যি একটা মানচিত্রে দাগ কেটে কি আর দুটো দেশকে আলাদা করে যাওয়া সম্ভব? এখানে মানে কত মানুষের আমাদের হাহাকার বা তাদের মানে একটা দেশ ভাগ, এই স্মৃতি আসলে কি স্মৃতি সত্যি বেদনাময়। দেশ ভাগ যে একটা ঘটে গেল, মানে এই জিনিসটা একটা বড় একটা কালো অধ্যায় রচিত হচ্ছে এর পেছনে। এছাড়াও যে স্বাধীনতা দিবস আছে, স্বাধীনতা দিবসের পাশাপাশি এটাও একটা কালো অধ্যায়। কিন্তু এই যে 1947 সালের 14ই আগস্ট আমরা দেখব কি যে মধ্যরাত্রিতে কিন্তু এই যে স্বাধীনতার সূর্য যেমন উদিত হচ্ছে, সেই রাতে নাকি মানে বাংলার একটি মানুষও নাকি ঘুমায়নি, এরকম আমরা জানতে পারছি। যাই হোক, মানে একটা প্রবল উন্মাদনা, প্রবল একটা আনন্দ যাকে বলা যেতে পারে, যে একটা একটা বান্ধবী ছেড়ে একটা শিকল ভাঙার যে একটা দেখতে পাচ্ছি বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, যে বিদ্রোহী কবি বলা হয়, শিকল ভাঙার গান যে রচনা করেছেন, সেখানে যে শিকল ভাঙার যে একটা আনন্দ, মানে শিকল ভাঙার অবস্থায় যে আনন্দ, সেই মানে সেটা যেন অনুভব করছে। এবং এই যে আমরা একটু অবশ্যই নজরে রাখবো যে মানে আর 1947 খ্রিস্টাব্দে 4ঠা জুলাই কি হলো, ভারতের স্বাধীনতা আইন পাস হলো, এবং 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই সেটা কার্যকর করা হয়। এবং এই যে এখানে বিভিন্ন ক্ষেত্রে বিষয় ভাগ করে দেওয়া হয়েছিল যে কী কী করা হবে না করা হবে, ওগুলো তো প্রত্যেক আমরা জানি, তাই আর কিছু বললাম না ওটা নিয়ে। এবার এই 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট মানে স্বাধীনতা দিবসের আগের দিন কী হলো না, স্বাধীনতা দিবসের জন্য তোড়জোড় চলছে তার আগের দিন। এবং আমরা দেখবো যে 11টা 55 মিনিটে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি রয়েছেন, যিনি ছিলেন তৎকালীন যে জওহরলাল নেহরু, তিনি কিন্তু মঞ্চে বক্তৃতা দিতে উঠলেন। তার যে সেই একটা হার্টফুল একটা স্পিচ তিনি দিলেন, তবে তিনি তার আগেই একটা মন্তব্য ছিলেন যে তিনি কিন্তু সেই বক্তৃতা দিতে জানেননি, কেননা তার লাহোর থেকে মানে সম্ভবত এই যে মানে সেখানে দেখবো যে একটা কল এসেছিল যে বিকেলবেলায় যে মানে সেখানে নাকি পানীয় জলের সমস্যা হচ্ছে বা এই জাতীয় ব্যাপার আছে, তো তাই নাকি সেখান থেকে মানে তিনি বলেছিলেন যে তিনি বক্তৃতা দিতে যাবেন না। অবশ্য পরবর্তীকালে মানে বিভিন্ন দলের ব্যক্তিদের অনুরোধে তিনি এটা রাজি হন। তো 11টা 55 তিনি কিন্তু মানে বক্তৃতাতে মানে উঠলেন, বক্তৃতা দিতে উঠলেন মঞ্চে, এবং তার সে একটা হার্টফুল স্পিচ তিনি যেটা দিলেন যে at the stroke of the midnight hour when the world sleeps, India will awake to life and freedom. মানে মধ্যরাত্রির ঘন্টা যখন বাজবে এবং সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে স্বাধীন এবং জীবন এবং স্বাধীনতা চেতনায়। তার এই যে বক্তৃতা, যেটা ডেস্টিনি নামে পরিচিত, তো সেটা সত্যি সবার মন জয় করে নিল। এবং যাদের বাড়িতে রেডিও ছিল না এবং তাদের বাড়িতে মানে একটা বলতেছি আমি, উম, গান্ধী নেহেরু এক সাইডে ছিল, আর হচ্ছে বল্লভভাই প্যাটেল, বীর সাভারকর, নেতাজি এক সাইডে ছিল। আর অখণ্ড ভারতের প্রথম সরকার গঠন নেতাজি সুভাষচন্দ্র বসু করেছিল, এটা অনেকে জানে না। কিন্তু বিভক্ত ভারতের সরকার গঠন নেতাজি গান্ধী মিলে করেছিল। আর যেহেতু নেতাজিকে প্রধানমন্ত্রী হতে দিবে না, সেহেতু ওই জন্য ইচ্ছা করে করে দিয়েছিল। আর ভোট করা হয়েছিল, ভোটের খবরটা হয়তো অনেকে খুঁজলে পাওয়া যাবে গুগল থেকে। ভোটিং এ বল্লভভাই প্যাটেল জিতে গেছিল, কিন্তু বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে দেয়নি। বল্লভভাই প্যাটেল যদি প্রধানমন্ত্রী হতো, কাশ্মীর জীবনে ভারতের হাত থেকে বেরোতো না। ঠিক আছে। আচ্ছা, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টস, গুরুত্বপূর্ণ একটা তথ্য আমরা জানলাম। তো ওনাদের সবাইকে আমাদের সশস্ত্র প্রণাম, এবং তাদের আদর্শ মাধ্যমে তারা আজকেও বেঁচে আছেন। যেমন বিপ্লবী ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মানে আমরা প্রফুল্ল চাকি, ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, সবাই তারা এখন কিন্তু আমাদের বিনয় বাদল দীনেশ, সাভারকর ব্রাদার্স, তারপর অবশ্যই তাদের সুভাষচন্দ্র বসুর পরিবারের অনেকেই। তাদের আদর্শের কিন্তু ফাঁসি হয়নি।
ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল ঠিকই, কিন্তু তাদের আদর্শের ফাঁসি হয়নি। আদর্শ কিন্তু যদি ফাঁসি হয়েই যেত তাহলে আজকে আমাদের মধ্যে কেন তাদের কথা আলোচনা হচ্ছে? তাদের কথা তো আমাদের মধ্যে আজ আলোচনা হতো না, যদি সেটা ফাঁসি হয়ে যেত। তো যাই হোক, আজকে যেটা বলার কথা, যে সেদিন আমরা দেখলাম, তারপর তোমার 15ই আগস্ট যে হলো, স্বাধীনতা প্রথম সূর্য, মানে প্রথম সূর্য উঠলে প্রায় 200 বছরের সে ইংরেজ শাসন থেকে ভারত মুক্তি লাভ করবে। কিন্তু এরপরও বিভিন্ন ইতিহাস বয়ে গেছে, ইতিহাসের ঘটনার সাথে বদলেছে বিভিন্ন বিভিন্ন দিক। যাই হোক, সেসব দিকে আর যাচ্ছি না, আমরা প্রত্যেকে কম বেশি জানি। তবে একটা স্বাধীনতা যেমন দিক ছিল, তবে তার আড়ালে একটা কালো দিক বলতে গেলে ছিল এই যে যেটা এই যে ভারত ভাগ, যেটা সিডি টেটলির নেতৃত্ব হয়েছিল, তো সেখানে একটা বেদনাময় একটা জিনিস আমরা দেখতে পেয়েছি সবার মানুষদের মধ্যে। এই যে স্মৃতি বা তার এই যে জায়গা থেকে যে উৎখাত হয়েছিল, সেটা যে কতটা কষ্ট, সেটা যে সেই অবস্থার মধ্যে দিয়ে গেছে সেই জানে। আমরা আজকে অনুভব করতে পারবো না, কিন্তু সেই সেই মানুষরা জানে না। ঠিক আছে, যাই হোক, এর ফলে কিন্তু বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধ, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এরপরে হচ্ছে। যাই হোক, সেই সমস্ত ব্রিটিশ বিরোধী বিপ্লবী বা চারণ কবি যেমন মুকুন্দ দাস তার গানের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন স্বাধীনতার মন্ত্র। বাঘাযতীন, মাস্টারদা সূর্য সেন, নাম করতে আশুতোষ মুখোপাধ্যায়, এছাড়াও বিভিন্ন ব্যক্তিরা, তাদের আমাদের সশস্ত্র প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আচ্ছা, আর কেউ কিছু কি বলবে, মানে ওনাদের নিয়ে আর কিছু বলবে? আশুতোষ মুখোপাধ্যায় একবার ট্রেনে করে যাচ্ছিলেন, তো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ফার্স্ট ক্লাসে যাচ্ছিলেন। তো সেই সময় ফার্স্ট ক্লাসে সাধারণত ব্রিটিশরা বসতো, আর ভারতীয়দের প্রচন্ড ঘৃণা করত। সেই সময় অপোজিটেই আশুতোষ মুখোপাধ্যায় বসেছিলেন, এবং তিনি কিছুক্ষণ যাওয়ার পর ঘুমিয়ে পড়েন তার বস জুতো খুলে। তারপর ব্রিটিশ অধিকারী তারপর তার জুতো নিয়ে নেয়। এরপর, আচ্ছা, এরপর তাহলে আমরা পরবর্তী ইভেন্টে চলে যাই, যেটা আমাদের পরবর্তী ইভেন্ট রয়েছে, না আমাদের তো পরপর যেতে হবে। তো এরপর আমাদের হচ্ছে কি দেশাত্মবোধক গান। এখানে দেশাত্মবোধক গানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যক্তিদের গান দেখতে পাই, যেমন বিভিন্ন ব্যক্তিদের রয়েছে। যাই হোক, এবার দেশাত্মবোধক গান রয়েছে, এবার গানের ক্ষেত্রে আচ্ছা, কে গান করতে চাও এখানে বলো, করো, করতে পারো। কেউ কি গান করতে চাও, মানে দেশাত্মবোধক গান করতে চাইলে করতে পারো। সরি, তো বলছিলাম যে কি বলছিলাম, যে জুতো পরে যাচ্ছিলেন, জুতোটা খুলে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় ব্রিটিশ অধিকারী তখনও ঘুমেনি, জাগনা ছিল, তিনি করেছিলেন সেই জুতো জোড়া নিয়ে জানলার বাইরে ফেলে দেন। তারপর কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে যেই দেখেন যে তার জুতো জোড়া নেই, তখন তিনি, মানে কি বলতে যাচ্ছিলাম জানি বিপ্লবীটার নাম, বাঘাযতীন, যাই হোক, আর সরি আশুতোষ মুখোপাধ্যায়, তিনি তখন ব্রিটিশ অধিকারী যেই ঘুমিয়ে পড়েন, তখন তিনি উঠে নিজের জুতো খুঁজে না পেয়ে ব্রিটিশ অধিকারী রাখা কোটটি নিয়ে জানলার বাইরে ছুঁড়ে ফেলেন। তারপর ব্রিটিশ অধিকারী ঘুম থেকে অনেকক্ষণ পর উঠে যখন নিজের কোট খুঁজে পান না, তখন ওনাকে জিজ্ঞেস করেন যে আমার কোট কোথায়। তখন আশুতোষ মুখোপাধ্যায় সজোরে উত্তর দেন যে তোমার কোট আমার জুতো জোড়া খুঁজতে গেছে। তখন আর ব্রিটিশ অধিকারী
আর কিছু বলতে পারেননি। এটা একটা সত্য ঘটনার উপর গল্প। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ আমরা জানলাম, এটা আমারও একটা অজানা ছিল। যাই হোক, জানতে পেরে খুব ভালো লাগলো। তো এটা সেটাই, এরকমই একটা সময় ছিল, মানে যখন এই কালো মানুষদের একটা ঘিন এবং নিকৃষ্ট বলে মনে করতো ব্রিটিশ সরকার। না হলে এই ইউরোপীয় ক্লাবগুলোতে যে লেখা থাকতো ভারত কুকুর এবং ভারতের প্রবেশ নিষেধ, কুকুরের সাথে তুলনা করা হতো, এরকম একটা নিজ একটা মানসিকতা সে সময় আমরা দেখেছি। এই যে কালো চামড়াদের উপর এরকম অত্যাচার হতো, যেমন যে মহাত্মা গান্ধীকে আমরা যদি দেখি, যে ট্রেন থেকে এখন নামিয়ে দিয়েছিল আফ্রিকাতে যখন তিনি যাচ্ছিলেন। আচ্ছা, মহাত্মা গান্ধীকে সেই সময় কিন্তু চটি চাটা ঐতিহাসিকদের দিয়েও লেখানো হয়েছিল, যার জন্য অনেক লোকানো ইতিহাস জানা যায়নি। যেমন রমেশচন্দ্র মজুমদার মুঘল আক্রমণকারীদের ভালো করে লিখতে বলেছিলেন নেহেরু, তাই কলম ভেঙে দিয়েছিলেন নিজের। কেন মুঘল আক্রমণকারীরাই ছবি থাকবে, বিভিন্ন রাজারই স্থান থাকবে, রাজা, বিভিন্ন রাজা। তাই রমেশচন্দ্র মজুমদার দ্বারা, এক মিনিট, রমেশচন্দ্র মজুমদার, কুমুদ মুখার্জি, অমরেশ ত্রিপাঠী, এরা স্বাধীনতাবাদী এবং স্বদেশপ্রেমী ঐতিহাসিক পক্ষে, কোন বিদেশি আক্রমণকারী শত্রুদের না। এছাড়াও গান্ধীজির সম্পর্কে একটা ভিডিও তোমাকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, দেখে নিও। যে গান্ধীজি ওটা ভালো ভালো, কিন্তু গান্ধীজি মূর্তি আফ্রিকাতে অনেক ছাত্ররা ভেঙে দিয়েছিল। কেন? গান্ধীজি ওটা বললেও, আন্দোলনটা নেলসন ম্যান্ডেলা থাকলেও, মানে ওটাতে দেখাবো ভিডিওটা তোমাকে পরে, যে গান্ধীজি কালো চামড়ার মানুষদের অসভ্য বলে মনে করতো। ভারতীয়রা হচ্ছে মাঝারি রঙের চামড়া, পুরোপুরি মানে একদম ডিপ কালো না, অল্প স্বল্প পাওয়া যায়। যাই হোক, গান্ধীজির সম্পর্কে এগুলো ছোটবেলার বইয়ে খারাপ জিনিসটা দিবে না, এটা জানা কথাই। এখন বড় হয়ে আস্তে আস্তে বিভিন্ন জিনিস থেকে জানতে পারা যায়। যাই হোক, বা ওয়ান সাইডের ইউটিউবাররাও দিবে না জীবনে, ধ্রুব রাঠি বা অন্য টন্য, ওরা একদম গান্ধীজিকে মহান করে দেখাবে। যাই হোক, এখানে আর এই তথ্য দিলাম, ব্যাস, ঠিক আছে। এবার বলো, তুমি বললে কিছু বলতে বলো। হ্যাঁ, যাই হোক, মানে অবশ্যই তাই। মানে একটা মানুষের যেমন খারাপ দিক রয়েছে, তেমনি ভালো দিক রয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। মানে অবশ্যই। অবশ্যই। হম, আমি সশস্ত্র বিপ্লবীদেরই সাপোর্ট করি, কারণ এখন একটা পাতাও নড়বে না, শান্তি আন্দোলন কোনো মানেই হয় না। শান্তি রক্ষা করার জন্য নিজের হাতে অস্ত্র, মানে নিজের হাতে বলতে ডিসিপ্লিন হিসেবে সেনারা আছেই বলেই আমাদের দেশে শান্তি আছে। সেনা সরে গেলে কত অশান্তি, জঙ্গি হামলা শুরু হয়ে যাবে। ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক। মানে ওনারা অনেক, সত্যি ওনারা নিরলস রাত দিন প্রচেষ্টার মাধ্যমে মানে অনেক কিছু ঠিক রেখেছেন। না হলে মানে আজকে কি যে হতো সেটা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আচ্ছা, আমাদের তাহলে অনুষ্ঠানটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। দাঁড়াও, একটু ওয়েট করো, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কিছু বলবে? মানে তাহলে পরবর্তী ইভেন্টে যাবো, মানে শুভদীপ বা তোমরা কিছু বলবে কি, কেউ আর আর কিছু কি বলবে? মানে এটা দেখো, আমাদের অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু একটা আলোচনা, ঠিক আছে? শুধু অনুষ্ঠান নয়, কেননা দেখো কম জন মিলে আমাদের হচ্ছে, মানে আমাদের কি, আমাদের ছোট পরিবার, এই ছোট পরিবারের অনুষ্ঠান ছোট করেই হবে, অত তো বড় করে হবে না। তবু খামতি থাকবে না, বড় পরিবারের মতনই হবে। ছোট বলে যে খামতি থেকে যাবে তা তো নয়, বড় পরিবারের মতনই অনুষ্ঠানটা আমরা করবো। আচ্ছা, সবার কেমন লাগছে বলো? মানে এরকম একটা নতুন আলোচনা কেমন লাগছে? এটা আলোচনা করলাম কারণ কম পার্টিসিপেট। কেমন লাগছে একটু লিখেও জানাতে পারবেন। খুবই ভালো লাগছে। আমার তো বিশেষ করে, আমার বলতে গেলে আমার খুব ভালো লাগছে। আমি অনেক সমৃদ্ধ হচ্ছি এখান থেকে, মানে অনেক কিছু জানতে পারছি, নতুন কিছু। এগুলো অনেকই আমার অজানা ছিল, যেটা এই অগ্নিক দার কাছ থেকে বা
উম, শুভদীপ শুভদীপের কাছ থেকে আমি জানতে পারছি, ঠিক আছে, আমার খুবই ভালো লাগছে। এরপর, আচ্ছা, এরপর রিপন তুমি কিছু বলবে মানে আজকের দিন সম্বন্ধে? আর একটা হচ্ছে, আমরা এত সংঘর্ষের পর স্বাধীনতা পেয়েছি, তা বলে আমাদের নিশ্চিন্ত থাকা যাবে না, আমাদের এখনো বহিঃশত্রুরা আছে। যেমন আমেরিকার ফেক রিপোর্ট তৈরি করা হিন্ডেনবার্গ ভারতে অর্থনৈতিক বিপর্যয় আনার চেষ্টা করে। স্টক ডুবলে কি শুধু আদানির টাকা দেবে? আদানি ছাড়াও অনেক ছোট মধ্যবিত্ত সব লোক, অনেক রকমের লোকরাই না পয়সা দিচ্ছে। একজন সফল ব্যক্তির পিছনে প্রচুর অনেক লোকের সাপোর্ট হয়। একা কেউ বড় লোক কোনোদিনও হতে পারবে না, ওর কর্মচারী সবার আছে। তো একজনের মাথা টানলে যেমন কান আসে, তেমনি একজন মাথার ক্ষতি হলে বাকিদেরও প্রভাবিত হবে, এটা কিন্তু মনে রাখার বিষয়। এই ফেক রিপোর্ট বানানো, তারপর যাই হোক আরো। হ্যাঁ, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ঠিক আছে। যাই হোক, আচ্ছা রিপন, রিপন তুমি কিছু বলবে মানে আজকের দিন সম্বন্ধে বলতে পারো? তোমার পড়া আছে তো, অনেক কিছু পড়া, বা আমরা প্রত্যেকেই জানি কিছু না কিছু, হয়তো তোমার থেকে আমরা অনেক কিছু নতুন জানতে পারি আজকের দিন সম্বন্ধে। তারপর আমেরিকার যেমন এখন ভারতের মণিপুরটা সব থেকে বেশি উত্তপ্ত কেন? মণিপুরে 1000% গ্যারেন্টি বিদেশি হাত আছে, এবং বিশেষ করে খ্রিস্টান মিশনারির মাধ্যমে ওখানে ওরা দাঙ্গাটাকে বজায় রাখতেছে। আমেরিকান হাত আছে। বাংলাদেশের ছাত্র আন্দোলনেও আমেরিকা এবং পাকিস্তানের হাত আছে পেছনে। ওটা ছাত্র আন্দোলন প্রথমে ছিল, পরে জামাত আর ইসের হাইজ্যাক হয়ে গেছে। ভারতকে চারিদিক থেকে ও শত্রু দিয়ে ঘিরে ফেলার এগুলো প্রচেষ্টা। হ্যাঁ, আর দেখো মানে এই যে বাংলাদেশ, বাংলাদেশ কতটা পরিস্থিতি এখন অবনী করো, এবং সেখানে জাতীয় সঙ্গীত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এক সূত্রে গঠিত করেছিলেন দুই বাংলাকে, ওখানে করেছিলেন এগুলো আমার সঙ্গে, সেটাও এখন বাদ এগুলো পড়ে হচ্ছে যাচ্ছে। মানে কি বলবো, কট্টরপন্থী জিহাদিরা শেষ হয়ে গেছে। ইরান আফগানিস্তানের কি অবস্থা হয়েছে সব জানা আছে। আর এই যে হ্যাপি ইন্ডেক্স, ফ্রিডম প্রেস ইন্ডেক্সের যেগুলো দেখো, এগুলাকে মানে ছুঁড়ে মারা উচিত। এগুলো ইউরোপীয় আমেরিকান রিপোর্ট ভারতীয়দের বিভ্রান্ত করার জন্য। হ্যাপি ইন্ডেক্সে ভারত 133, সবাই শুনতেছে 133। তার আগে বাংলাদেশ, রাশিয়া আছে। বাংলাদেশে এখন কি হচ্ছে? গৃহযুদ্ধ। রাশিয়াতে কি হচ্ছে? ইউক্রেন যুদ্ধ। ভারতে কোনো যুদ্ধ নেই, তারপরেও এই ফেক রিপোর্ট বানায় এইসব দিয়েও ভারতীয়দের বিভ্রান্ত করছে। হ্যাঁ, যাই হোক ওসব, যাই হোক ওটা বাদ দাও, ওসব দিয়ে আমাদের তো এখন না গেলেও চলবে, মানে এখন আমাদের কন্টিনিউ করে যেতে হবে। যাই হোক, আমাদের ভবিষ্যৎদের এই সমস্ত কিছুতে জানানো উচিত ছিল, তাই জানিয়ে দিলাম। আরো পরে জানানো গেলে পরে বলবো আরো। হ্যাঁ, অবশ্যই পরে আবার আবার শুনবো বা পরে জানবো। তো এটা একটা খুব মানে গভীর সংকটের কথা, যে এই যে আমার সোনার বাংলা বাদ যাচ্ছে, তাই আর কি বললাম, মানে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ আসছে এখানে, তাই কথাটা আমি তুললাম, না হলে বলতাম না। রবীন্দ্রনাথ ঠাকুর তো ভারতেরও একজন, ভারতে জন্মগ্রহণ করেছেন তিনি, ভারতের আমাদের একজন নাগরিক, ঠিক আছে, ভারতের প্রাণীর কবি, বাংলার প্রাণীর কবি তাকে বলা হয়। তো আচ্ছা, আর কেউ কিছু বলবে মানে ইন্দ্রজিৎ, মানে আজকের দিন সম্বন্ধে কিছু বলো? হ্যাঁ, গান্ধী দেখবে এক জায়গায় বলেছে, মানে আমি যেটা পড়তে পড়তে আগে জেনেছি বা পেয়েছি, যে এমন একটি কথা বলেছেন যে মানে গান্ধী ভারতের অঙ্গচ্ছেদের অংশীদার ছিলেন, এটা যেন না মনে করে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে, আবার বিভিন্ন জায়গায় বলা হচ্ছে গান্ধীজি যে অঙ্গচ্ছেদের অংশীদার ছিলেন, এরকম একটা কনফিউশন আছে এখানে কাজ করছে, কিন্তু এসব ব্যাপারটায় মানে যাচ্ছি না। যাই হোক, ওটা ওটা একটা রাজনৈতিক ব্যাপার, তো আমাদের কাজ হচ্ছে। পার্টিগত ব্যাপার না, তখন একটাই পার্টি ছিল তো, মানে বিভিন্ন নিজেদের মধ্যে সংঘর্ষের ব্যাপার, ওটা আমি একটু আগেই বলে দিয়েছি। এক সাইডে সর্দার বল্লভভাই প্যাটেল,
বীর সাভারকর আর নেতাজি সাপোর্ট, আর ওদিকে ওরা দুজন জওয়াহরলাল নেহরু আর গান্ধী। যাই হোক, বলে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ যাই হোক, ঠিক আছে। এবার রিপন, রিপন তুমি কিছু বলতে চাও, বলো, হাত তুলছো দেখি। হ্যাঁ যাই হোক, ঠিক আছে। আর তাহলে কিছু কারোর বলার নেই আপাতত মনে হয়। তাহলে পরবর্তী ইভেন্টে চলে যাও, মানে এই যে দেশাত্মবোধক গান। মানে তোমরা যদি বলো তাহলে পরবর্তী ইভেন্টে যাই। ঠিক আছে, চলে যাও। আচ্ছা, আর দ্বিজেন্দ্রলাল, মানে আচ্ছা, এই যে দেখবো যে মানে ধনুধন্য পুষ্পে ভরা যে গানটা আমাদের রয়েছে, তো সেই গানটা আমরা, মানে আমরা প্রত্যেকেই জানি। সেই গানটা আমি আজকে এখন আর কি গানটা করবো। ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন সকল দেশে সেরা। সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে আমার জন্মভূমি, সে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে উঠে, পাখির ডাকে জেগে, পাখির ডাকে ঘুমিয়ে উঠে, পাখির ডাকে জেগে, এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে আমার জন্মভূমি, সে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, আমার এই দেশে জন্ম যেন এই দেশেতে মরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা।
আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো? আচ্ছা, আচ্ছা, তাহলে আমি আচ্ছা, মুক্তির ও মন্দির সোপান তলে যে গানটা রয়েছে ওটা আমি করছি, ঠিক আছে? মোহিনী চৌধুরী, মুক্তির ও মন্দির সোপান তলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তের রাঙা, কত বন্দী তারার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের রাঙা, বন্দী তারার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ গেল আস্থা চলে। তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানি স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। যারা স্বর্গগত তারা এখনো জানি স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। আর স্বদেশ হতে মহাদীক্ষার বিষে মৃত্যু চরণ চুমি। আর স্বদেশ হতে মহাদীক্ষার বিষে মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, বুকে জাগালো আশা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মূল মোদীর মুখে জাগালো ভাষা। আজ রক্ত মনে গাথা মানবখানি, বিজয় লক্ষ্মীদের গাড়ি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। নমস্কার। গানগুলো গানগুলো খুব সুন্দর ছিল। এরপর তাহলে আমরা কবিতা আবৃত্তিতে চলে যাবো, ঠিক আছে? কবিতা আবৃত্তি কেউ করবে মানে এখানে? আচ্ছা, আবৃত্তি কেউ করবে মানে কবিতা আবৃত্তি? আচ্ছা, কেউ কেউ কি কবিতা আবৃত্তি করবে মানে আজকের দিনে? মানে বিভিন্ন দেশাত্মবোধক আবৃত্তি করতে পারো বা এমনি আবৃত্তিও করতে পারো, মানে করতে পারো করো।
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ে তোমার ছায়া এসে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, এরপর আমাদের কি ইভেন্ট হওয়ার কথা ছিল? মানে এরপর আমাদের কি ইভেন্ট হওয়ার কথা ছিল? ড্রামা কেউ কি করবে এখানে, মানে নাটক? ড্রামা তো বোধহয় কেউ করবে না। এরপর আমাদের কি ইভেন্ট হওয়ার কথা ছিল? হ্যালো, বলো এরপর কি ইভেন্ট হওয়ার কথা ছিল? নাটক তো ছিল, নাটক তো কেউ মনে হয় না করবে না। নাটক নাটক কেউ করবে মানে, নাটক কেউ করতে চাও মানে অগ্নিক বা একসাথে মিলে করতে পারো যদি ইচ্ছে থাকে মানে করার কোনো। দেখো, ড্রামা কিন্তু আমাদের সিলেকশন করা নেই, মানে আগের থেকে সিলেকশন মানে ড্রামাটা করা নেই। একা করতে হবে না, একা কেন হবে, মানে আমি করতে পারি, আমি তারপর শুভদীপ আছে, ঠিক আছে, আমরা তিনজন মিলে করতে পারি, তিনটা চরিত্রের জন্য নাটক করতে পারি। কিন্তু সেটা এই মুহূর্তে খুঁজে বের করতে পারবে কিনা আমার জানা নেই, মানে এরকম কোনো নাটক আছে কি। আমাদের আগে থেকে কিন্তু সিলেকশনটা করা নেই, কিন্তু যোগ করা হয়েছে শুধুমাত্র মানে একটা ইভেন্টের জন্য, যদি কেউ করতে চায়। তাহলে আমি নেক্সট নেক্সট ইভেন্টে চলে যাই নাকি? নেক্সট ইভেন্টে চলো। এই তো সামনে। হ্যাঁ দেখো, এরপর এরপর আমাদের একটা একটা ওয়ার্ক আছে।
আচ্ছা, অগ্নিক আছো? অগ্নিক? আচ্ছা, এরপর আমাদের যে ইন্ডিয়াস ট্রি পজিশন অ্যান্ড ট্রি রিজার্ভেশন বা ট্রি কনভারসেশন, এটা নিয়ে আমাদের একটা স্পিচ দেওয়ার কথা আছে। আচ্ছা, তার আগে তোমরা কি আর কিছু বলবে, মানে যে কবিতা আবৃত্তি করতে পারো বা ভক্তির কিছু নিরন্তরতা দিতে পারো, মানে আজকের দিন সম্বন্ধে আমাদের এটা মানে 78তম, মানে আপনারা কিছু দিতে পারেন মানে আজকের দিন নিয়ে। আচ্ছা, আপনারা যদি কিছু দেন তাহলে আমরা একটু সমৃদ্ধ হই, মানে জানতে পারবো নতুন কিছু। তাই দয়া করে যদি বলেন ভালো লাগবে। মানে আচ্ছা, অনন্ত অনন্ত স্যার বা আপনি কিছু বক্তৃতা দিলেন, মানে আজকে কিছু কিছু বলতে চাইলে বলতে পারবেন। আচ্ছা, কিছু বলবেন কি, তাহলে বলতে পারেন। যাই হোক, তাহলে আমরা পরবর্তী আমার দিকে চলে যাই। আচ্ছা, এরপর আমাদের যে ইভেন্ট রয়েছে সেটা হচ্ছে মানে একটা ওয়ার, আমাদের একটা ইভেন্ট রয়েছে না, এই যে আমাদের যে ইন্ডিয়াস ট্রি রিজার্ভেশন বা এই যে একটা পজিশন, মানে আমাদের এই যে ভারতীয় ট্রি গাছেদের যে পজিশন, মানে তার স্থান বা তাদের সংরক্ষণ আমরা কি করে করবো, বা আমরা এখানে যখন গাছ, মানে আমাদের এখানে রয়েছে যে গাছ কিভাবে শেষ হয়ে যাচ্ছে, আমরা কিভাবে সেটা রক্ষা করবো।
হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো এই যে ইন্ডিয়ার স্ত্রী পজিশন এবং রিজার্ভেশন নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, তোমরা কি কেউ বলতে চাও মানে গাছ সম্বন্ধে ধারণা বা গাছ আমাদের ভারতের গাছ কতটা দরকার? এটা নিয়ে আচ্ছা, এই যে অনন্ত বলে যিনি আছেন তিনি প্লিজ যদি মাইকটা অফ করেন তাহলে। আচ্ছা, একটা কিছু গুরুত্বপূর্ণ তো বলা হলো। তো সেক্ষেত্রে মাইকটা যদি এভাবে আওয়াজটা যদি খুব সেটা শুনতে পেলে একটু আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আচ্ছা, অনন্ত বলে যিনি আছেন শুনতে পাচ্ছেন তাহলে প্লিজ মাইকটা অফ করুন। না হলে লেফট করে জয়েন করুন। মাইক অফ করতে না পারলে লেফট করে জয়েন করুন। তারপর তোকে আমি আরো কয়েকটা ভিডিও পাঠাবো, তুই জানিস কিনা, হয়তো জানিস না, তোকে পাঠাবো। সুমনকে বলছি। হ্যাঁ, কি বলছো বলো। তোকে পরে আরো কয়েকটা ভিডিও পাঠাবো, জানতে পারবি। যাই হোক, বিপ্লবী কয়েকটা সম্পর্কে যাই হোক, আমি সেগুলো দেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে। ইতিহাস বইয়ে পড়লে তোকে মগজ ধোলাই হয়ে যাবে, মানে যে যার মতো মতবাদ লিখছে, মনে কর কেউ ওয়ান সাইডেড ইতিহাস লিখছে, মানে একজনকে ভালো দেখাচ্ছে আরেকজনকে ইচ্ছা করে খারাপ। ওই ভিডিও গুলো দিব, এখন সোশ্যাল মিডিয়া থাকার ফলেই তো আজকাল দেখা যাচ্ছে, জানা যাচ্ছে, নলেজ পাওয়া যাচ্ছে, প্রকৃত নলেজ। ঠিক আছে। হ্যাঁ, লেফট নিয়ে নিও না, ঠিক আছে? দাঁড়াও, এবার এবার একটা গুরুত্বপূর্ণ কথা না, আছে। আমি লেফট নিই নে, আমি লেফট নিই নে, সে মাইক অন করতেছে করতেছে তো, ঠিক আছে। তাহলে বলবো কি বলো, মানে আমি তো পাচ্ছি না, তো ওনাকে বলেও কিছু করা যাচ্ছে না। বুঝতেই তো পারছো, মানে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু কিছু শুনছে না উনি। মোবাইল চালাতে পারে না, ওই জন্য। কথাও তো মাইক বলছি না যে অন করে হয়তো পকেটে ঢুকায় রাখছে।
বাবা, তাহলে তো আবার মহা সমস্যা, মানে আমি কি করবো বুঝতে পারছি না, আমার তো এখানে কিছু করণীয় নেই। যাই হোক, এবার শোনা যাচ্ছে, তাহলে আমি বলতে শুরু করে দিচ্ছি। আচ্ছা, এরপর তাহলে আমি শুরু করছি নাকি? ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের মানে যে ট্রেস রিজার্ভেশন এন্ড ইন্ডিয়াস ট্রেস পজিশন বা যে গাছেদের যে একটা এখানে স্থান, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো বা সেটা নিয়ে জানবো। আচ্ছা, এই যে মানে আমরা প্রত্যেকে জানি যে হোয়াট ইজ মানে এই যে মানে এটা যে ফরেস্টেশন, মানে হোয়াট ইজ ফরেস্টেশন, এবং বর্তমানে যে কতটা ডিফরেস্টেশন হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানি। এবং বর্তমানে আমাদের যে ভারতে সত্যি খুব খারাপ অবস্থা। এই যে যেটা সবুজ, মানে সবুজ না থাকলে আমরা কেউই বাঁচি না। এমনকি আমাদের এই যে আমাদের যে আমরা শ্বাস প্রশ্বাসও নিতে পারবো না। সুতরাং মানে সেই সবুজের স্তরটা আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমাদের দরকার, মানে আমি জানি না যে কারা কারা করেন বা কারা কারা এই সবুজ রক্ষা এগিয়ে আসছে। আমাদের পড়াশোনাটাই আমাদের মূল শিক্ষা নয়। যদি বলা হয় হোয়াট ইজ এডুকেশন, তো এডুকেশন মানে এডুকেশন কি যদি বলা হয়, ঠিক আছে, বা শিক্ষা কি, তখন অবশ্যই আমরা বইপত্র বা বলতে পারি মানুষজন পরিবেশ, এখানে শিক্ষা সীমাবদ্ধ। শিক্ষা কি সত্যি এখানে সীমাবদ্ধ? না, এটা কিন্তু একদমই ভুল কথা। শিক্ষা কিন্তু আমরা একটা ছোট্ট প্রাণীর থেকেও পাই, ঠিক আছে। কি শিক্ষা পাই সেখান থেকে? দলবদ্ধভাবে বাঁচার শিক্ষা পাই, ঠিক আছে। এবং আরো বিভিন্ন জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা নেসেসারি ফর লাইফ বা নিডস ফর লাইফ, ডিসিপ্লিনও পাই। অবশ্যই, ঠিক আছে। তো এখন যেটা বলার, এই যে ভারতে আমাদের এই যে ইন্ডিয়ার যে থ্রি পজিশন, তো সেক্ষেত্রে আমাদের এই যে আমরা, তোমরা জানো কিনা জানি না, আমরা পড়েছি 15 লক্ষ হেক্টর করে প্রতি বছর মানে সবুজ হারিয়ে যাচ্ছে। এবং এর মূলত কারণ কিন্তু মানুষ, গাছ নয় বা অন্য পশু পাখি নয়। এই যে অন্য পশু পাখি কি করে, মানে তারা কিন্তু যে ফলটা খাচ্ছে তারা কিন্তু বীজটা ফেলে দিচ্ছে, আমরা কিন্তু যে প্রকৃতিকে দিচ্ছি না। ঠিক আছে, তারা কিন্তু যেটা নিচ্ছে প্রকৃতি থেকে, তেমনি প্রকৃতিকে ফিরিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানুষ কিন্তু সেটা করছে না, মানে এটা আমি জেনেছি বিভিন্ন জনের কাছ থেকে, আমার কথা নয়। তো সেক্ষেত্রে একটা জিনিস দেখি যে মানুষ কিন্তু প্রতিসাধারণটা করছে, মানে না হলে 15 লক্ষ হেক্টর করে মানে কেন সবুজ হারিয়ে যাবে পরিবেশ থেকে, ঠিক আছে। এবং আশঙ্কা করা হচ্ছে আগামী 20 বছরে প্রায় মানে একদম উদ্ভিদ শূন্য হবে ভারত আগামী 20 লক্ষ বছর। এর মূল কারণ কি না, আমাদের মধ্যে সচেতনতা নেই, আমাদের মধ্যে সেই মানে সেই সেই ইয়েটাই নেই, মানে আমরা করছি বা শুনছি গাছ লাগাতে হবে, গাছ লাগিয়ে দিলাম, বেরিয়ে গেলাম সেখান থেকে, মানে এটাই ভাবলাম একটা ফরেস্টেশন করলাম। কিন্তু এটা তো ফরেস্টেশন নয়, তাই না? গাছ লাগাতে হবে, অবশ্যই লাগাতে হবে। আর গাছ লাগানোর ব্যাপারটা কি, দেখবে তোমরা বিভিন্ন জায়গায় তোমরা দেখবে যে বিভিন্ন জন কি করে না, বিভিন্ন গাছ কি করে, গাছ উপড়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে, আবার এর ছোট গাছ লাগানো হচ্ছে, এই ব্যাপারগুলো কি? এটা তো আমাদের ফরেস্টেশন নয়, এটা তো আমাদের এনভায়রনমেন্ট নয়। এবং এই যে এনভায়রনমেন্টাল যে সিস্টেম বা ইকোসিস্টেম, সেটা কিন্তু বর্তমানে কিন্তু খুব ক্রাইসিসে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খুব মানে সমস্যাকর পরিবেশ তৈরি করছে আমাদের আমাদের প্রতি বা আমাদের এই যে আমাদের কোনো ছাত্র সমাজ বা এই যে স্টুডেন্ট যে একটা আমরা যারা রয়েছে, তারা কিন্তু কেউ এগিয়ে আসছে না এই উদ্যোগে। গাছ কাটা দেখলো আমরা পেরিয়ে যাচ্ছি, আর গাছ পড়ে আছে দেখলো পেরিয়ে যাচ্ছি, লাগানোর আমাদের সময় হচ্ছে না, বা আটকানোরও আমাদের সময় হচ্ছে না। তো এই জিনিসটা কি হবে, মানে আমাদেরই ক্ষতি হবে, ক্ষতি তো আর কারোই হচ্ছে না, মানে মানুষেরই ক্ষতি। এছাড়া পশু পাখি কিন্তু তাদের নীড় হারাচ্ছে, বা পাখিদের চিৎকার শোনা যাচ্ছে। এগুলো যে কতটা মানে যন্ত্রণাকর, যারা পরিবেশ ভালোবাসে, গাছ পশু পাখি ভালোবাসে, তারাই জানে। পশু পাখিরা আশ্রয় হারাচ্ছে, দাবানল হচ্ছে, ভূমিক্ষয় হচ্ছে। সেটা তো সেটা তো প্রাকৃতিক, তাই না? তো মানুষের যে দিকটা কিন্তু বেশি, অবশ্যই গাছের জন্যই, বর্তমানে গাছের গাছ কেটে ফেলার জন্যই এই প্রাকৃতিকটা বাড়তেছে। তাই না? না হাতে মহাত্মা গান্ধী কি বেঁচে থাকতেন, মানে এই যে রাজনীতি বেঁচে থাকতো, থাকতো না তো। বা এই যে আমাদের ভূগোল ইতিহাস, এগুলোও কিন্তু থাকতো না। মানে যারা যারা রাজনীতি করেন তাদের মানে ইয়েতে বললাম, সবাই এখানে
ওখানে রাজনীতি করেন। তো যাই হোক, এই ব্যাপারটা হচ্ছে সেটাই, মানে বলার একটা মূল কথা সেটা যে এই ব্যাপারটা কিন্তু কেউ এগিয়ে আসছে না, মানে উদাসীন যাকে বলে। যে এই যে রাস্তার যেমন কল খোলা থাকলে কল বন্ধ করার যে শিক্ষা দেওয়া হয়, তেমনি একটা গাছ যে উপড়িয়ে পড়ে আছে তার যে যন্ত্রণাটা কতটা, ঠিক আছে, সেটা তাকে যে লাগিয়ে দেওয়াটা উচিত, সেটার শিক্ষা কিন্তু কেউ দেয়নি। আমাদের বই কিন্তু সেটা শেখায়নি। তো সেটা করাটা কেন উচিত? যদি যদি কেউ আঘাত করে, যেমন আমাদের কষ্ট হচ্ছে, তারও কষ্ট হচ্ছে না, তার একটা যন্ত্রণা হচ্ছে, এবং সেই জিনিসটা কিন্তু এবং গাছও গাছও কথা বলতে পারে যন্ত্রণায়, সেগুলো ইসরায়েলের বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করছে।
বুঝে গেছি। চা হয়নি, ঘুমার থেকে উঠতে এলো।